স্বাগত সবাইকে। আমরা আমাদের যে পলিটি সিরিজ চলছিল, সম্পূর্ণ পলিটি যেখানে আমরা শেষ করব, তারপর অন্যান্য জিকের সাবজেক্টগুলো আমরা একটা একটা করে শেষ করব। তো সেই সিরিজের আজকে ক্লাস নম্বর 17 এবং আজকে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন হলো কি, ভারতের সংবিধানে যে মৌলিক অধিকারগুলি সেইগুলি সুপারিশ কোন কমিটি করেছিল? অপশন দেখলে তোমরা পেরে যাবে। ইজি কোশ্চেন, আনসার কি হবে? মৌলিক অধিকারের উপকমিটি। ঠিক আছে, মৌলিক অধিকারের যে উপকমিটি তারাই সুপারিশ করেছিল মৌলিক অধিকার সম্পর্কিত বিধানগুলি। এবার মৌলিক অধিকারের উপকমিটি, সেই কমিটির প্রধান কে ছিলেন? জে.পি. কৃপলানি, তিনি ছিলেন প্রধান। এবং উপকমিটি হলে তার যে উপরে যে কমিটিটি রয়েছে তার নাম কি ছিল? আমরা পূর্বে পড়েছিলাম, যখন আমরা গণপরিষদ পড়ছিলাম তখন 8টি প্রধান কমিটি নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, এই 8টি কমিটির মধ্যে একটি কমিটিতে সর্দার বল্লভভাই পটেল ছিলেন অ্যাডভাইজারি কমিটি। কিসের অ্যাডভাইজারি কমিটি ছিলেন? সেটা ছিল অ্যাডভাইজারি কমিটি মৌলিক অধিকারের সংখ্যালঘু, উপজাতি ও বর্জিত এলাকা সম্পর্কিত যে অ্যাডভাইজারি কমিটি ছিল তার প্রধান ছিলেন সর্দার বল্লভভাই পটেল। এবং সর্দার বল্লভভাই পটেলের নেতৃত্বে কমিটিটির অন্তরে আরেকটি কমিটি ছিল মৌলিক অধিকারের উপকমিটি, এবং সেখানে ছিলেন জে.বি. কৃপলানি চেয়ারম্যান। ঠিক আছে, এগুলো আমাদের জানা থাকা দরকার। তারপর হচ্ছে রাইট টু ভোট কোন শ্রেণীর অধিকার? এটা কি ধরনের অধিকার? ভোট দেওয়া কি একটি মৌলিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার নাকি অর্থনৈতিক অধিকার? এটা হলো একটি আইনগত অধিকার, যা আমরা রাজনৈতিক অধিকার হিসেবে পরিচিত। ঠিক আছে, যদি রাজনৈতিক অধিকার না থাকে, আইনগত অধিকার থাকে, তাহলে সেটা আইনগত অধিকারই হবে। ঠিক আছে, আর দুইটা একসাথে থাকবে না। যদি একজন সেনা আধিকারিক শুধুমাত্র মহিলা হওয়ার কারণে পদোন্নতি, ঠিক আছে, পদোন্নতি মানে ওনার যে পদে আছে তার থেকে উপরে ওঠা, ঠিক আছে, মানে প্রমোশন হওয়া, সেটা না পান, তাহলে কোন মৌলিক অধিকার লঙ্ঘিত হয়? তাহলে এখানে বৈষম্যতা করা হচ্ছে, লিঙ্গর ভিত্তিতে বৈষম্যতা করা হচ্ছে। সেই মহিলা, সেই কারণে তাকে সেই পদটা দেওয়া হচ্ছে না। তাহলে এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? বৈষম্যতা। বৈষম্যতার কথা তো বলা হয়েছে 15 নম্বর ধারা, তাহলে আনসার হবে 15 নম্বর ধারা। না, 15 নম্বর ধারা নয়। আমরা পড়েছিলাম 15 নম্বর ধারাতে বলা হয়েছিল জন্ম, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বৈষম্যতা করা যাবে না। তাহলে এটা তো বৈষম্যতাই করা হচ্ছে, তাহলে 15 নম্বর হবে না কেন? কারণ এটা সরকারি যে কাজ, সেখানে বৈষম্যতা করা হচ্ছে। তাহলে এটা 16 নম্বর ধারাতে আমরা বলা হয়েছিল যে সরকারি যে চাকরি, সেখানে সমতার অধিকার। এখানে আনসার হবে 16তম আর্টিকেল, যেখানে বলা হয়েছে সরকারি কাজে সমতার অধিকার। এবং এটা এই যে বক্তব্যটা, সেটা 16 নম্বর ধারা 16(2) নিয়ে বলা হয়েছে। এটা কি হবে? আনসার অপশন বি, সমতার অধিকার। 16 নম্বর ধারার উপধারা 2 বলা হয়েছে। এবার 16 নম্বর ধারার উপধারা 2, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে নো সিটিজেন শ্যাল অন গ্রাউন্ড অনলি অফ রিলিজন, মানে শুধুমাত্র তার ধর্মের জন্য, রেস, বর্ণ, কাস্ট, ঠিক আছে, জাতি, সেক্স অর্থাৎ লিঙ্গ, বি ineligible for or discriminated against in respect of any employment or office under the state। এখানে বলা হয়েছে যে সরকারি চাকরি বা পদোন্নতির ক্ষেত্রে লিঙ্গ, ধর্ম, জাতি ইত্যাদির ভিত্তিতে বৈষম্যতা করা যাবে না, যেটা 16 নম্বর ধারার উপধারা 2 বলা হয়েছে। ভারতের সংবিধানের কোন অংশে বলা হয়েছে যে রাজ্য শিশু, নারী ও তফসিলি উপজাতির জন্য বিশেষ বিধান তৈরি করতে পারবে? এটার আনসার কি? এটার আনসার হলো পার্ট 3, মৌলিক অধিকারই বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? 15তম ধারা। সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে বৈষম্যতা করা যাবে না। কিন্তু সেখানে 15 নম্বর ধারার 3 যে ক্লস, ঠিক আছে, অর্থাৎ উপধারা, 15 নম্বর ধারার 3 উপধারা, সেখানে বলা হয়েছে যে সরকারকে আমরা এটা নির্দেশ দিচ্ছি না যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বৈষম্যতা করা যাবে না। তার অর্থ এটা নয় যে সরকার শিশু, নারী, উপজাতি, তপশিলি উপজাতি তাদের জন্য কোনো বিশেষ বিধান তৈরি করতে পারবে না। ঠিক আছে, এটা ধারা 15(3) উপধারাতে বর্ণিত রয়েছে। এখানে এটি বলা হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 15 ক্লস নম্বর 3 উপধারা 3 বলা হয়েছে নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দ্য স্টেট ফ্রম মেকিং এনি স্পেশাল প্রভিশন ফর উমেন অ্যান্ড চিলড্রেন। ঠিক আছে, মানে মহিলা এবং শিশুদের জন্য এমন কোনো বাধা নিষেধ দেওয়া হয়নি যে তোমরা বৈষম্যতা করবে না। তার মানে এটা নয় যে মহিলা এবং শিশুদের জন্য তোমরা কোনো বিশেষ আইন প্রণয়ন করতে পারবে না বা বিশেষ কোনো সুবিধা দিতে পারবে না, এটা বলা হয়েছে এখানে।
তারপর হলো গোপনীয়তার অধিকার। গোপনীয়তার অধিকার অর্থাৎ রাইট টু প্রাইভেসি, এবং রাইট টু প্রাইভেসি আমরা সবাই পড়ে এসেছি, আমাদের তৃতীয় খণ্ডে একটি মৌলিক অধিকারের বর্ণনা রয়েছে। এখানে এটি বলা হচ্ছে যে কততম ধারায় বর্ণনা রয়েছে, 21তম ধারায় বর্ণনা হয়ে রয়েছে। 21তম ধারায় কি বর্ণনা রয়েছে? 21তম ধারায় বলা হয়েছে জীবনের অধিকার এবং রাইট টু প্রাইভেসি, যা যখন ইমার্জেন্সি ভারতবর্ষে লাগু থাকবে 352 তখনও ক্যান্সেল করা যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে নিম্নলিখিত কোন মামলায় গোপনীয়তার অধিকারকে অর্থাৎ রাইট টু প্রাইভেসিকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়? তাহলে পূর্বে কি সেটি মৌলিক অধিকার ছিল না? সেটি পূর্বে কোনো ধারায় বা সংবিধানে স্পষ্টভাবে বর্ণনা ছিল না, কিন্তু একটি কেস হয়। কখন কেসটি হয়? 2017 সালে। কেসটি কি ছিল? কেসটি ছিল তাদের বিরুদ্ধে, ভারত সরকার বনাম কে এস পুত্তস্বামী। কে এস পুত্তস্বামী কে ছিলেন? কে এস পুত্তস্বামী ছিলেন পূর্ববর্তী অর্থাৎ এক্স জাস্টিস, ঠিক আছে, পূর্ববর্তী একজন বিচারপতি। পূর্বে তিনি একজন বিচারপতি ছিলেন, রিটায়ারমেন্টের পর তিনি আধার কার্ড সম্পর্কিত একটি কেস ফাইল করেন। কি কেসটি ছিল? যে আধার কার্ড নেওয়ার জন্য যে পার্সোনাল যে ডিটেলস সেগুলো দিতে হচ্ছে, প্রাইভেসি সেটাতে মেনটেন হচ্ছে না, জোর করে নেওয়া হচ্ছে যদি আধার কার্ড নিতে হয় সেই সম্পর্কিত জন্য তিনি এটা কেস করেন। এবং কেসের ফলাফল কি হয়? সুপ্রিম কোর্টের 9 জন জাজ একটি বেঞ্চ গঠন করে এবং তারা ডিসিশন দেয় যে 21 ধারার মধ্যে বর্ণনা করা থাকবে এটি মৌলিক অধিকার হিসেবে রাইট টু প্রাইভেসি। এবং এর পরিপ্রেক্ষিতে কি হয়? এর পরিপ্রেক্ষিতে আমরা বাস্তব জীবন দিয়ে বলছি যে বাস্তব জীবনে আমরা যে কোনো ওয়েবসাইটে যদি এন্টার করতে চাই, তারা বিভিন্ন কিছু অ্যাকসেপ্ট করতে চায়, যে তারা বিভিন্ন কিছুর যে ডিটেলস সেটা জানতে চায়, যেমন গ্যালারি, যেমন ক্যামেরা, তাহলে তারা পারমিশন চায়, ঠিক আছে। এবং আমরা যখন লগ ইন করতে যাই তখন আমাদের মোবাইলে একটা ওটিপি আসে, অর্থাৎ তারা তোমাদের থেকে পারমিশন চাইছে যে আমরা এইগুলি করব কি করব না। এগুলি আসছে রাইট টু প্রাইভেসি। তোমার গ্যালারির অ্যাক্সেস, তোমার ইমেলের অ্যাক্সেস, তোমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের চ্যাট, তারপর হলো তোমার ব্যাংক ডিটেলস, এগুলি সব তোমার পার্সোনাল, ঠিক আছে। এই পার্সোনাল ডিটেলগুলি তুমি রক্ষা করবে, এটি হলো রাইট টু প্রাইভেসি, ঠিক আছে। এই রায়ে কি বলা হয়েছিল? যেটা আমি বলেছি সেটাই বলা হয়েছিল যে এখন থেকে আপনার তথ্য, ফোন, ফটো, লোকেশন, আধার, এগুলো সব আইনের দ্বারা সুরক্ষিত। সরকার, পুলিশ বা কোনো কোম্পানি যদি আপনার ব্যক্তিগত তথ্য নিতে চায় তাহলে আইনি অনুমতি নিতে হবে। যেমন একটা উদাহরণ ধরো, পুলিশ আমাকে সন্দেহ করছে যে আমি পাকিস্তানের সাথে কোনো লিঙ্ক রয়েছে এবং আমি পাকিস্তানের হয়ে কাজ করছি, এখানে পুলিশের সন্দেহ হয়েছে। এবার পুলিশ কি করবে? কোর্টে যাবে, কোর্ট থেকে পারমিশন আনবে যে আমার মোবাইলের যে আমার রেকর্ডিং সেগুলো, মানে মোবাইল দিয়ে যে আমি কল করি সেগুলো তারা শুনবে, ঠিক আছে, কল ট্যাপ করবে। তো এটা কোর্ট থেকে পারমিশন আনবে, তারপর তারা আমার মোবাইলের যে কল করলে যে ব্যক্তির সাথে আমরা কথা বলি সেই সমস্ত কিছু তারা রেকর্ড করে এবং সেগুলো শুনে যাচাই করবে যে আসলে কি আমি কোনো বেআইনি কাজে লিপ্ত আছি কিনা। তো এটি হলো সেটা। এবার আমাদের পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? আমাদের পরীক্ষার জন্য এটি জানা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে এটা কি হচ্ছিল, কে এস পুত্তস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2017, 9 জন বেঞ্চ ছিল। সেখানে কি বলা হয় যে ফলাফল গোপনীয়তার অধিকার অর্থাৎ রাইট টু প্রাইভেসি একটি মৌলিক অধিকার এবং আর্টিকেল 21 তা বর্ণনা থাকবে। সংবিধানের কোন অনুচ্ছেদে বলেছে আইন দ্বারা নির্ধারিত পদ্ধতি এই ব্যতীত কাউকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না? জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা বলতে রাইট টু প্রাইভেসি, এটা কত নম্বর ধারায় বর্ণনা রয়েছে? এটা বর্ণনা রয়েছে 21 নম্বর ধারায়। তারপর হচ্ছে শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট কখন পাস হয়? এটা পাস হয় 4 আগস্ট 2009, 4 আগস্ট 2009, এবং এটা কার্যকর হয় 1 এপ্রিল 2010 থেকে। কি আইন? রাইট টু এডুকেশন, ঠিক আছে, কার্যকরের কথাই বলা হয়েছে, কার্যকর হয়েছে 1 এপ্রিল 2010 সালে। তারপর হলো রাইট টু এডুকেশন আইনটি ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ দ্বারা সমর্থিত? এটা আমরা পড়েছিলাম। কখন পড়েছিলাম? এটা যখন আমরা পড়ছিলাম ধারাগুলি তখন পড়ছিলাম যে রাইট টু এডুকেশন এটা 21 এ যে ধারা রয়েছে আমাদের সংবিধানে সেখানে বর্ণনা রয়েছে 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে শিক্ষা। এবং এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে আসে? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে এটা ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। রাইট টু এডুকেশন আইন অনুযায়ী কত বছরের শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে? 6 থেকে 14 বছর।
তারপর হলো সংবিধান অনুযায়ী গ্রেফতার হওয়ার পর কত সময়ের মধ্যে আদালতে হাজির হতে হবে। ঠিক আছে, মানে সংবিধানে বর্ণনা রয়েছে কোনো ব্যক্তিকে যদি গ্রেফতার করা হয় তাকে এত সময়ের মধ্যে আদালতে হাজির করতে হবে। এটা কত সময় হবে, এটা তোমাদের জন্য কোশ্চেন রইলো, এটা তোমরা আনসার করে জানাবে। এটা আমরা সবাই শুনেছি ছোটবেলা থেকে যে থানায় যদি নিয়ে যাওয়া হয় কত সময়ের মধ্যে কোর্টে হাজির করতে হয়। ঠিক আছে, তো এটা আমরা সবাই জানি, এটা তোমরা আনসার করবে। তারপর হচ্ছে 11 নম্বর কোশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতবর্ষে ন্যূনতম কর্মসংস্থানের বয়স কত, সেটা কত বছর, সেটা 24 নম্বর ধারায় স্পষ্ট বলা হয়েছে যে কলকারখানা বা বিপজ্জনক স্থানে কর্মসংস্থানের যে বয়স, অর্থাৎ যে ব্যক্তি সেখানে নিযুক্ত হবে তার বয়স 14-এর উপর থাকতে হবে, 14 বছরের উপর থাকতে হবে। ঠিক আছে, তো আনসার কি 14 বছর। তারপর হচ্ছে কোন ধারা অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার স্বাধীনতা সকলের জন্য এমনকি বিদেশিদের জন্য প্রযোজ্য। ঠিক আছে, কোশ্চেনটা ভালোভাবে পড়ো। কি বলা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার। ঠিক আছে, এখানেই বলা হয়ে গেছে 25 নম্বর ধারা। সেখানে কি বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল ধর্মীয় যে আমি আমার ধর্ম সেটা আমি ফলো করতে পারবো স্বাধীনভাবে 25 নম্বর ধারায়, এবং তার আমি প্রচার করতে পারবো 25 নম্বর ধারায় বলা হয়েছে। 26 নম্বর ধারায় কি বলা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠা যে ধর্মীয় প্রতিষ্ঠান সেটা আমি পরিচালনা করতে পারবো স্বাধীনভাবে এবং বিদেশিদের জন্য সেটা প্রযোজ্য। তো আনসার কি হবে, 26 নম্বর ধারা, যেখানে বলা হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা স্বাধীনতা। 27 নম্বর ধারা কি বলা হয়েছে, 27 নম্বর ধারায় বলা হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর কোনো প্রকারের কর দিতে হবে না। 28 নম্বর ধারায় কি বলা হয়েছে, 28 নম্বর ধারায় বলা হয়েছে যে সরকারি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখানে ধর্ম রিলেটেড কোনো পড়াশোনা হবে না। ঠিক আছে, তো আনসার কি হলো, আনসার হলো 26, ধারা 26। তারপর হচ্ছে 2022 সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট কোন অধিকারকে আরো শক্তিশালী গড়ে তোলে। কোন অধিকার হতে পারে, বাক স্বাধীনতা মানে বলার অধিকার। ঠিক আছে, যে কোনো কিছু বলার অধিকার। ঠিক আছে, তারপর বি, অপশন বি হলো গোপনীয়তার অধিকার অর্থাৎ রাইট টু প্রাইভেসি। তারপর হলো বিস্মিত হওয়ার অধিকার। এটা আবার কি, বিস্মিত হওয়ার অধিকার, তথ্য জানানোর অধিকার অর্থাৎ রাইট টু ইনফরমেশন, এইটা আমরা পড়ে নিয়েছিলাম। তো আনসার কি হবে, অপশন সি, বিস্মিত হওয়ার অধিকার। 2022 সালে জুলাই মাসে সুপ্রিম কোর্ট এটাকে আরো শক্তিশালী করে তোলে। এবার এটা কি, এই জিনিসটা বলতে কি বোঝানো হচ্ছে, বিস্মিত হওয়ার অধিকার, এটা কিসের সাথে সম্পর্কিত, এটা ইন্টারনেট ও সার্চ ইঞ্জিনের সাথে সম্পর্কিত। বিস্মিত হওয়ার অধিকার এটা আবার কি, এটা হলো সার্চ ইঞ্জিন সম্পর্কিত, অর্থাৎ ইন্টারনেটে প্রকাশিত কোনো তথ্য যা পুরনো, ভুল বা ক্ষতিকর তা সার্চ ইঞ্জিন বা পাবলিক প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হোক, এটা দাবি করতে পারে একজন ব্যক্তি। ঠিক আছে, কেউ যদি 10 বছর আগে কোনো একটি মামলায় অভিযুক্ত হন এবং বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়, ধরো না আজকে আমার বিরুদ্ধে একটি কেস করে একজন ব্যক্তি, খুব বাজে একটি কেস করা হয়, যার জন্য মিডিয়া অ্যাটেনশনও চলে আসে এবং মিডিয়া সমস্ত সার্চ ইঞ্জিন যত রয়েছে আমাদের গুগল বলো, তারপর পাবলিক প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় ছড়ানো হচ্ছে যে সে হলো দোষী ব্যক্তি। কিন্তু পরবর্তী সময়ে আমি প্রমাণিত হয়ে গেলাম কোর্টে, আমি প্রমাণ করলাম যে আমি নির্দোষী ছিলাম, এটা একটি ফেক কেস ছিল। তো তখন আমি এই অধিকার ব্যবহার করে ওই সমস্ত প্ল্যাটফর্মে যেগুলো আমার ভিডিও তারা ব্যবহার করেছে সেই সমস্ত জায়গা থেকে সেই ভুল তথ্যটা আমি সরিয়ে দিতে পারবো। আমরা প্রায় সময় দেখে থাকি যে বিভিন্ন প্রাইভেট ভিডিও বিভিন্ন জায়গায় হয়ে যায়, যে আমরা সিনেমাতেও দেখেছি যে বিভিন্ন প্রাইভেট ভিডিওগুলো বিভিন্ন জায়গায় আপলোড হয়ে যায়, তাদেরকে ব্ল্যাকমেল করা হয়। তো এই সমস্ত যে বিধান সেটাও এখানেই অন্তর্গত, যে কোনো ব্যক্তির বা কোনো প্রাইভেট ভিডিও যদি আপলোড থাকে কোনো ওয়েবসাইটে, কেউ যদি তাকে ব্ল্যাকমেল করে, সেই সমস্ত কিছু সেখান থেকে সরিয়ে দেওয়ার বিধান এই বিস্মিত হওয়ার অধিকারই রয়েছে। তারপর হলো সংবিধানে মোট কয়টি রিট রয়েছে এবং রিটগুলি কেবল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টই জারি করতে পারে। তো কয়টি রিট রয়েছে, 5টি রিট রয়েছে। সুপ্রিম কোর্টও জারি করতে পারে, হাইকোর্টও জারি করতে পারে। সুপ্রিম কোর্ট 32তম ধারা ব্যবহার করে জারি করে থাকে, আর হাইকোর্ট 226তম ধারা ব্যবহার করে জারি করে থাকে। এবং এই সম্পর্কিত আমি একটি শর্টস আপলোড করেছি, খুব সুন্দর, এখানে সম্পূর্ণ সুন্দরভাবে আমি বলেছি রিট সম্পর্কিত বিধানগুলি, এবং এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, না হয় কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, যে রিট বলতে কি বোঝানো হয়, কয়টা রিট, তবু আমি এখানে বলে দিই। এখানে তো বলা হয়েছে যে 32তম ধারায় সুপ্রিম কোর্ট এবং 226তম ধারায় হাইকোর্টে রিট জারি করে। এবার 5টি রিট রয়েছে। কি, হেবিয়াস কর্পাস, এটা কি, এটা বেআইনিভাবে কাউকে যদি আটক করা হয় তাহলে সেই ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য এই রিট আদালত জারি করে। এই সম্পর্কিত খুব সুন্দর একটি মুভি আছে জয় ভীম, আমি রেকমেন্ড করব সবাইকে সেই মুভিটা দেখতে। এবং সেই মুভিতে খুব সুন্দরভাবে যে আর্টিকেল 226-এর ব্যবহার এবং হেভিয়াস কর্পাস সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে।
ঠিক আছে, তো এটা হলো একটা যেখানে ব্যক্তিকে হাজির করার ওদিকে যে অর্ডার সেটা দিয়ে থাকে কোর্ট। ঠিক আছে, হেভিয়াস কর্পাস। তারপর হলো ম্যান্ডামাস, কোনো সরকারি কর্মকর্তা, বেশিরভাগ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাই হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেটও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা বা সরকার যদি তার দায়িত্ব পালন না করে তাহলে কোর্ট বলবে যে তোমার দায়িত্ব তুমি পালন করো। এটা হলো ম্যান্ডামাস। তারপর হলো 3 নম্বর কোয়ারেন্টো। কোয়ারেন্টো বলতে কোনো ব্যক্তি যদি বেআইনিভাবে একটি পদে বসে রয়েছে, সরকারি পদে, তাহলে আদালত তাকে বলবে তোমার সেই পদ থেকে থাকার অধিকার নেই। ঠিক আছে, তুমি সেই পদে থাকার কোনো অধিকার নেই তোমার, এটা আদালত বলবে। তারপর হলো সার্টিও ওরারি। এটা কি? নিম্ন আদালত, যে জেলা আদালত বা অন্যান্য আদালত যে আছে, তারা যদি কোনো বেআইনি আদেশ দেয় তাহলে উচ্চতর আদালত সেটা বাতিল করে দিতে পারে। তারপর হলো প্রহিবিশন। নিম্ন আদালত তার ক্ষমতার বাইরে গিয়ে যদি কিছু কাজ করতে যায় তখন আদালত সেটা বাধা দেয়, এটা হলো প্রহিবিশন। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে? আনসার কি হবে? আনসার হলো ভারতের প্রধান বিচারপতি, অর্থাৎ রাষ্ট্রপতি যদি না থাকেন ওনার পদে তাহলে উপরাষ্ট্রপতি দায়ভার সামলাবেন, উপরাষ্ট্রপতিও যদি না থাকেন তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেটা সামলাবেন। এমনকি কখনো হয়েছে যে রাষ্ট্রপতি নেই, উপরাষ্ট্রপতিও নেই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেই পদ গ্রহণ করেছে। হ্যাঁ, একবার হয়েছে। আমরা পড়েছিলাম আমাদের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হোসেন নিয়ে। জাকির হোসেন কেন ইম্পর্টেন্ট ছিল? কারণ তিনি প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিল এবং ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ছিল, এবং তিনিই প্রথম রাষ্ট্রপতি যিনি ওনার পদে থাকাকালীন সময়ে মারা যান। ঠিক আছে, তো জাকির হোসেন যখন মারা যান, ঠিক আছে, জাকির হোসেন যখন মারা যান তখন উপরাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন যখন মারা যান তখন উপরাষ্ট্রপতি ছিলেন ভি গিরি। তিনি তখন রাষ্ট্রপতি হন। ঠিক আছে, মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তখন একটি মানে বিশাল একটি রাজনৈতিক উত্থাল বা মানে বিশাল একটি জটিল ঘটনা সংঘটিত হয়, মানে বিশাল ঘটনা। ঠিক আছে, জটিল ঘটনা সংঘটিত হয়। সেই ঘটনা হয়তো আমি অন্য একটি ভিডিওতে কোনোদিন বলে দেবো, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেই, কিন্তু হ্যাঁ যদি মনে হয় যে ভারতের যে ইতিহাস সেটা সম্পূর্ণভাবে জানবো তাহলে আমরা জানতে পারি এই বিষয় নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এটা টপিক নেই, এটা নিয়ে আলোচনা করছি না। তো কি হয়, জাকির হোসেন মারা যান 1959 সালে। তখন উপরাষ্ট্রপতি ছিলেন ভি গিরি এবং তিনি রাষ্ট্রপতি এই পদ সামলান, মানে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। কিন্তু তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার পরেই কিছু দিন পরেই ঘোষণা হয় রাষ্ট্রপতি নির্বাচনে। তিনি নিজেও রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে চান, সেই কারণে তিনি উপরাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ ছাড়েন এবং ছেড়ে তিনি রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতির পদের নির্বাচনের জন্য দাঁড়ান। যেই কারণে যে রাষ্ট্রপতির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ সেটাও খালি হয়ে যায়, মানে ভারতবর্ষে তৎকালীন সময়ে কোনো রাষ্ট্রপতির পদ যে ধারণ করবে সেমন ব্যক্তি নেই। তারপর অবশেষে আমাদের চিফ জাস্টিস সেই রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন এবং দায়িত্ব পালন করেন। সেই চিফ জাস্টিসের নাম কি ছিল? মোহাম্মদ হিদায়াতুল্লাহ। ঠিক আছে, মোহাম্মদ হিদায়াতুল্লাহ। তিনি একমাত্র আমাদের চিফ জাস্টিস যিনি কি রাষ্ট্রপতির পদ সামলান। তারপর হলো ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কার রয়েছে? চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি নির্বাচন এবং উপরাষ্ট্রপতি নির্বাচন উভয় ক্ষেত্রে। ভারতের অর্থ কমিশন তার প্রতিবেদন কার কাছে পেশ করে? অর্থ কমিশন তার প্রতিবেদন কার কাছে পেশ করে? রাষ্ট্রপতির কাছে পেশ করে। নিম্নলিখিত পদগুলি কোনগুলি নিয়োগের ভার রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে? মানে কোন পদগুলিকে রাষ্ট্রপতি পূরণ করে, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত ব্যক্তিগণ দিয়ে পূরণ করা হয়? প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, হ্যাঁ এটা রাষ্ট্রপতি নিযুক্ত করেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ এদেরকেও রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত করা হয়। বিদেশে নিযুক্ত ভারতের অ্যাম্বাসেডার এবং হাই কমিশনার। আচ্ছা, অ্যাম্বাসেডার এবং হাই কমিশনার মধ্যে তফাৎ কি? দুইজনই তো ভারতের হয়ে অন্যান্য দেশে নিযুক্ত রয়েছে, ভারতের সাথে অন্যান্য দেশের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তারা কাজ করছে। ঠিক আছে, এবং তারাই এই প্রধান ব্যক্তি যারা অন্য দেশ থেকে যে ভারতবর্ষে আসে ভিসা নিয়ে, ঠিক আছে, তারাই সেই প্রধান ব্যক্তি হিসেবে নিযুক্ত থাকেন। তো এই দুইটার মধ্যে তফাৎ কি? অ্যাম্বাসেডার ভার্সেস হাই কমিশনার, দুইটার মধ্যে তফাৎ কি সেটা নিয়েও একটি ভিডিও আসবে। কবে আসবে বলতে পারি না, আমার বিভিন্ন প্রজেক্ট বর্তমানে চলছে, সেই কারণে আমি সময় পাচ্ছি না, যার জন্য ভিডিও ডেলি আপলোডও হতে পারছে না। ঠিক আছে, কিন্তু আসবে একদিন, হলো আমি এই বিষয়ে ভিডিও বানাবো যে অ্যাম্বাসেডার এবং হাই কমিশনার মধ্যে তফাৎ কি। এই তিনজন কি কি? প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনার আর চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ, বিদেশে নিযুক্ত অ্যাম্বাসেডার এবং হাই কমিশনার, এই সবগুলি নিযুক্ত করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। তো আনসার কি? অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর হচ্ছে
সংসদে অবকাশকালীন সময়ে রাষ্ট্রপতির জারি করা আদ্যাদেশ। আচ্ছা, আদ্যাদেশ বিষয়টা কি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি যখন আমরা ধারাগুলি পড়ছিলাম। 123তম ধারায় বর্ণনা রয়েছে আদ্যাদেশ। আদ্যাদেশ রাষ্ট্রপতি কখন জারি করতে পারবেন? যখন আমাদের যে কক্ষ, আমাদের কক্ষ কয়টি রয়েছে? দুইটি, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। যে কোনো একটি কক্ষ কোনো কারণে বন্ধ অবস্থায় রয়েছে, কাজ করছে না, বা দুইটি কক্ষই বন্ধ রয়েছে, কাজ করছে না, তখন রাষ্ট্রপতি এই আদ্যাদেশ দেশের জন্য আদ্যাদেশ দিতে পারেন, মানে একটি নতুন আইন প্রণয়ন করতে পারেন দেশের জন্য, কিন্তু সেটা পার্মানেন্ট কোনো আইন হবে না। যেহেতু যে আমাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ দুইটি বন্ধ বা একটি বন্ধ, সেই কারণে রাষ্ট্রপতি ওনার ক্ষমতা ব্যবহার করে আইন আনতে পারেন, কিন্তু এটা পার্মানেন্ট কোনো আইন হবে না। 6 মাস 6 সপ্তাহ পর সেই আইনটাকে আবার রিভিউ করা হবে এবং সংসদ থেকে পাশ করাতে হবে, তাহলে সেটা পার্মানেন্ট আইন হবে। ঠিক আছে, আনসার হলো কি 6 মাস 6 সপ্তাহ। তারপর হলো ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে রাষ্ট্রপতি পদে আসীত হয়েছিলেন কে? আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর। ঠিক আছে, ন্যূনতম বয়স 35। তাহলে যে সবচেয়ে কম বয়সে নিযুক্ত হয়েছেন ওনার বয়স কত হবে? 35-এর ঊর্ধ্বে হবে। 35-এর নিচে তো হতে পারবে না, 35-এর ঊর্ধ্বে হবে। তাহলে কত হতে পারে? 35-এর উপরে হলে কত হতে পারে? সবচেয়ে ইয়ং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে নিযুক্ত হন? নীলম সঞ্জীব রেড্ডি। নীলম সঞ্জীব রেড্ডি হন প্রথম ব্যক্তি যিনি সবচেয়ে কম বয়সে নিযুক্ত হন রাষ্ট্রপতি পদে ভারতের, এবং উনি সবচেয়ে ইয়ং ছিলেন। ওনার বয়স কত? 64 বছর 2 মাস, সবচেয়ে ইয়ং রাষ্ট্রপতি। তারপর হলো ভারতের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন কে করেন? ঠিক আছে, সবচেয়ে কম সময় তিনি রাষ্ট্রপতি পদে ছিলেন। আনসার হলো মানে পার্মানেন্ট। এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি বলতে যারা রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে এসেছেন, পার্মানেন্টলি যারা ছিলেন, যারা ভারপ্রাপ্ত ছিলেন, তাদের কথা উল্লেখ করা হচ্ছে না, এখানে শুধু পার্মানেন্ট গুলোর কথা বলা হচ্ছে। জাকির হোসেন। জাকির হোসেন প্রায় 2 বছর থেকে কিছু মাস কম, প্রায় 2 বছর সময় জাকির হোসেন রাষ্ট্রপতি ছিলেন, তারপর তিনি মারা যান। ঠিক আছে, তিনি 1 বছর 11 মাস 20 দিন ছিলেন ভারতের রাষ্ট্রপতি, সবচেয়ে কম সময়। এবং অস্থায়ী রাষ্ট্রপতি ভারতের কয়জন ছিল? 3 জন ছিল অস্থায়ী রাষ্ট্রপতি। ভিভি গিরি, তা নিয়ে আমরা বলেছি, ভিভি গিরি উপরাষ্ট্রপতি হন, তারপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তারপর সেই পদ তিনি ছেড়ে দেন, ছেড়ে তারপর রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ভারতের চতুর্থ রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন ভিভি গিরি। মোহাম্মদ হিদায়তুল্লাহ, যখন উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ ছেড়ে দেন, তখন মোহাম্মদ হিদায়তুল্লাহ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। এবং বাসাপ্পা জট্টি তিনি ভারতের আরেকজন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। তিনি কখন নিযুক্ত হন? তিনি ফখরুদ্দিন আলী আহমেদের মৃত্যুর পর থাকাকালীন, রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়ে যখন ফখরুদ্দিন আলী আহমেদ মৃত্যু বরণ করে, তখন তিনি পাপ্পাসা জেট্টি ভারতের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ফখরুদ্দিন আলী আহমেদের মৃত্যুর পর ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব কে সামলান? এখানে তো বলা হয়েছে বাসাপ্পা জেট্টি। তারপর হচ্ছে ভারতের ইতিহাসের কোন রাষ্ট্রপতিরা দায়িত্বে থাকাকালীন সময়ে মারা যান? 2 জন ভারতের ইতিহাসে রয়েছে, 2 জন। ওনারা যখন রাষ্ট্রপতি ছিলেন তখনই মারা যান, মানে পদে থাকাকালীন সময়ে মারা যান, জাকির হোসেন এবং ফখরুদ্দিন আলী আহমেদ। ভারতের ইতিহাসে কোন রাষ্ট্রপতি পকেট ভিটো ব্যবহার করে সংসদের একটি বিল অনুমোদন না দিয়ে আটকে রেখেছিলেন? পকেট ভিটো। পকেট ভিটো কথার অর্থ কি? তার উল্লেখ কি আমাদের সংবিধানে কোথাও রয়েছে? তার উল্লেখ আমাদের সংবিধানে কোথাও নেই। পকেট ভিটো বলতে আমাদের সংবিধানে কোথাও লেখা নেই। তাহলে এটা জিনিসটা কি? এটা হলো বিরোধ করা। 111তম ধারায় উল্লেখ রয়েছে যে রাষ্ট্রপতি মনোবিরোধ করতে পারে। ঠিক আছে, মানে মনের সাথে মিলছে না এমন কিছু নিয়ে তিনি বিরোধ করতে পারে, পকেট ভিটো যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, কি সেটা? ধরো একটি বিল লোকসভায় পাশ হলো, তারপর রাজ্যসভায় পাশ হলো, তারপর রাষ্ট্রপতির কাছে গেল। এবার রাষ্ট্রপতি 3টি কাজ করতে পারেন। হয় বিলটিকে পাশ করতে পারেন, না হয় বিলটিকে পুনরায় রিভিউর জন্য আবার কক্ষগুলিতে পাঠাতে পারেন, না হয় সেটাকে ঝুলিয়ে রাখতে পারেন। এই ঝুলিয়ে রাখার প্রক্রিয়াকে পকেট ভিটো বলা হয়, এবং এটা কেবল সাধারণ বিলের ক্ষেত্রেই সম্ভব। এটা সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে সম্ভব নয়। অর্থাৎ সংবিধান সংশোধনী বিল যদি লোকসভা এবং রাজ্যসভা থেকে পাশ হয়ে যায়, তাহলে রাষ্ট্রপতি এই পকেট ভিটো করতে পারবেন না, মানে এটাকে ঝুলিয়ে রাখতে পারবেন না। ঠিক আছে, এবং কতদিন ঝুলিয়ে রাখতে পারবেন সেটা আমাদের সংবিধানে কোথাও কিছু উল্লেখ নেই, যে সাধারণ বিলগুলি যদি রাষ্ট্রপতি চান তাহলে রাষ্ট্রপতি ঝুলিয়ে রাখতে পারেন, কিন্তু কতদিনের জন্য ঝুলিয়ে রাখবেন সেটা কোথাও উল্লেখ নেই। তখন ভারতের রাষ্ট্রপতি একমাত্র রাষ্ট্রপতি যিনি যে বিল সংবিধানের সাধারণ বিল যেটা লোকসভা রাজ্যসভা থেকে পাশ হয়ে গিয়েছিল কিন্তু তিনি ঝুলিয়ে রাখেন, একমাত্র রাষ্ট্রপতি হলেন জ্ঞানী জেল সিং। ঠিক আছে, পকেট ভিটো তিনি ব্যবহার করেন। আচ্ছা,
আচ্ছা, এই পকেট ভিটো এটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে অনুপ্রাণিত এই ধারণাটা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। পকেট ভিটো এমন কোথাও কিছু উল্লেখ নেই আমাদের সংবিধানে, কিন্তু হ্যাঁ মৌনপ্রতিবাদ তো এটা বোঝানো হয়, ঠিক আছে, মৌনপ্রতিবাদ। ভারতের রাষ্ট্রপতি মৃত্যু হলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব কতদিন পর্যন্ত পালন করতে পারবে? 6 মাস। আচ্ছা, একটা ট্রিক বলে দিতে চাই, যে কোনো পলিটিক্স সম্পর্কিত কোশ্চেন যদি আসে এবং সেটাতে যদি 6 মাস থাকে অপশনে, 90% চান্স হবে 6 মাস হবে। আমরা আমাদের ভারতবর্ষের যে পলিটি রিলেটেড কোশ্চেনগুলো থাকে, 90% কোশ্চেনে যেগুলোতে বয়স দেওয়া থাকে, সময়সীমা দেওয়া থাকে, সেগুলোতে 6 মাসই আনসার হয়ে থাকে 90%, ঠিক আছে। 10% আলাদা আছে, কিন্তু 90%-এর আনসারই হলো 6 মাস। তো যদি কোনো কোশ্চেন, যখন তোমরা পরীক্ষা হলে থাকবে, কোনো কোশ্চেন এমন আসলো যে কয় মাস, ঠিক আছে, তাহলে তুমি পাচ্ছ না, চোখ বন্ধ করে 6 মাস দিয়ে আসবে, 90% চান্স থাকবে সেই কোশ্চেনটা হয়ে যাবে। দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি? দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি। কোন মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা হয় এবং একবার নয়, 2বার। টোটাল 3জন প্রেসিডেন্ট রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যাদেরকে ইমপিচ করা হয়, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একজন রয়েছে যাকে 2বার ইমপিচ করা হয়। ইমপিচ মানে কি? ইমপিচ মানে হলো সেই পদ থেকে ওনাকে বাতিল করা, সেই পদ থেকে ওনাকে বার করে দেওয়া, সেটাকে ইমপিচমেন্ট বলা হয় ভারতবর্ষের ক্ষেত্রে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে সেই কথাটা এমন নয়। কেমন? ভারতবর্ষের যদি রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে হয়, আমি এটা নিয়ে একটা শর্টস আপলোড করেছিলাম, কিভাবে করতে পারা যায় রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট, ঠিক আছে, সেটা নিয়ে আর আলোচনা করছি না। ইমপিচমেন্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা মানে ওনার পদই চলে যাবে। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 3জনকে ইমপিচ করা হয়, কিন্তু 3জনের মধ্যে একজনেরও পদ যায়নি। কেন? আর আনসারটা কি? আনসারটা হলো ডোনাল্ড ট্রাম্প। এবার কি হয়, ডোনাল্ড ট্রাম্পে যখন 2019-এ যখন প্রথম টার্ম ডোনাল্ড ট্রাম্পের ছিল 2019-21 সময়কালে, তখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমাদের যেমন লোকসভা, তাদের এখানেও আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তো সেখানে ওনার বিরুদ্ধে ইমপিচমেন্ট আসা হয় এবং সেখানে পাশ হয়ে যায়, মানে লোকসভাতে পাশ হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে ইমপিচমেন্ট আনা হয় সেটা। তারপর রাজ্যসভা মানে সেনেট, রাজ্যসভা সেখানে যায়, সেখানে গিয়ে সেটা ফেল হয়ে যায়, সেটা আর পাশ হয় না। তার জন্য ডোনাল্ড ট্রাম্পের যে চেয়ার বা প্রেসিডেন্টের যে পদ, সেটা সরে যায় না। 2 জায়গা থেকে পাশ হলে তারপরে সরবে, 2 জায়গায় পাশ হয়নি, যে কারণে ডোনাল্ড ট্রাম্প সেই পদেই ছিলেন। কিন্তু তবু যেহেতু লোকসভা মানে ওই দেশের লোকসভাতে পাশ হয়েছিল, তার জন্য এটাকে ইমপিচমেন্ট বলা হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে 2বার ইমপিচমেন্ট করা হয়েছে, 2বারই সেনেটে গিয়ে আটকে গিয়েছে, ইমপিচমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, ওনার পদ হারাতে হয়নি, তবুও এটাকে ইমপিচমেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি? প্রথম সর্বোচ্চ সাংবিধানিক পদ হলো রাষ্ট্রপতি আর দ্বিতীয় হলো উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সম্পর্কিত কোন বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি কে করে? কোন বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি কে করে? সুপ্রিম কোর্ট। ইজি আনসার, সুপ্রিম কোর্ট। ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য একজন প্রার্থীর নিম্নলিখিত কোন যোগ্যতাগুলি থাকা বাধ্যতামূলক? কোন যোগ্যতা থাকতে হবে? অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, 35 বছর ন্যূনতম আয়ু হতে হবে বয়স, কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না, মানে তিনি কোনো প্রকারের এমপি, এমএলএ এই সমস্ত পদে থাকতে পারবেন না। তো আনসার কি হবে? উপরোক্ত সকলটি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কিছু এক্সট্রা ফ্যাক্ট নিয়ে এসেছে। ভারতের মোট 5জন রাষ্ট্রপতিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। 5জনের নামগুলি শিখে রাখতে পারলে ভালো, ঠিক আছে। কারা? সর্বপল্লী রাধাকৃষ্ণন, যখন 1954 সালে প্রথম যে আমাদের ভারতরত্ন পুরস্কার শুরু হয়, তখন ওনাকে দেওয়া হয়। তারপর জাকির হোসেন 1963-তে উনি পান। তারপর এপিজে আব্দুল কালাম 1997 সালে পান, ঠিক আছে। এবং এপিজে আব্দুল কালামকে ভারতরত্ন পুরস্কার দিয়ে এপিজে আব্দুল কালামের সম্মান কোনো বাড়ানো হয়নি, বরং এপিজে আব্দুল কালামের কে ভারতরত্ন পুরস্কার দেওয়া, এই কথার অর্থ হলো ভারতরত্ন পুরস্কারের সম্মান বৃদ্ধি, ঠিক আছে। উনি হলেন মানে কি বলবো, ভারতের মানে শ্রেষ্ঠতম লিডারগুলোর মধ্যে একজন। এবং রাজেন্দ্র প্রসাদকে 1962 সালে দেওয়া হয়, এবং রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদকে 1962 সালে দেওয়া হয়। আর আগের যারা ছিল তারা সবাই রাষ্ট্রপতি হওয়ার আগে পান। রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতির পদ যখন ওনার অবসর হন তারপরে পান। ওনাকে সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি ছিলেন, তখন রাজেন্দ্র প্রসাদকে সেই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। এবং প্রণব মুখার্জি 2019-এ রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি পান। টোটাল 5জনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। তারপর আরেকটা, এটি লাস্ট, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, ন্যাশনাল কমিশনারের চেয়ারপারসন, এসসি এসটি ওবিসি যে চেয়ারপারসন, কততম ধারা বর্ণনা রয়েছে এটা? এটা 338
337A এবং 337B এ উল্লেখ রয়েছিল, ঠিক আছে? ওই সমস্ত যে কমিশনার তাদের কোনো নির্দিষ্ট যে মেয়াদ সেটা থাকে না। রাষ্ট্রপতি যতদিন চাইবেন অতদিন থাকতে পারবেন। রাজ্যপালের কোনো মেয়াদ থাকে না। রাষ্ট্রপতির যতদিন চাইবেন রাজ্যপাল থাকতে পারবেন সেই পদে। অ্যাটর্নি জেনারেলের কোনো মেয়াদ থাকে না। রাষ্ট্রপতি যতদিন চাইবেন ততদিন থাকতে পারবেন। অ্যাডভোকেট জেনারেল সেটা রাজ্যপালের নিয়ম, মানে রাজ্যপাল যতদিন চাইবেন ততদিন থাকতে পারবেন সেই পদে, অ্যাডভোকেট জেনারেল। আর এটার ক্ষেত্রে রাষ্ট্রপতি, ঠিক আছে? তো আজকে এতটুকুই আছে, ক্লাসটা বেশি লম্বা হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু অনেকগুলো ফ্যাক্ট আমি কভার করার চেষ্টা করেছি। তো আমাদের এই সকল পিডিএফ তোমরা তো সবাই জানোই, কোথায় পাবে? জ্ঞানপীঠ অনলাইন নামক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং পিডিএফ নাম্বার হলো 8। দেখা হবে অন্য কোনো নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।